হ্যালো স্টুডেন্টস। তো আমরা অষ্টম শ্রেণীর যেটা পড়াচ্ছিলাম, তো আগের ক্লাসে আমরা পড়িয়ে নিয়েছি কি যে কঠিন পদার্থগুলোর পরিবহন ক্ষমতা যাচাই কিংবা তরল পদার্থগুলোর পরিবহন ক্ষমতা যাচাই। অর্থাৎ আগের ক্লাসে আমরা জেনেছি যে কারা কারা তড়িৎ পরিবহন করতে পারে, অর্থাৎ পরিবাহী কাদের বলে, কুপরিবাহী বা অন্তরক কাদের বলে, এইগুলো আমরা জেনেছি। আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ অর্থাৎ তরল পদার্থ যারা তড়িৎ পরিবহন করতে পারে তাদেরকে আমরা জেনেছিলাম ছোট্ট করে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এখন আজকের আমাদের এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থটাকে নিয়ে আমরা একটু বেশি করে আলোচনা করব। তো আমরা একটা যদি বিশুদ্ধ জল যাকে বলে, অর্থাৎ জলকে ফুটালে যে বাষ্পটা হবে সেই বাষ্পটাকে সংগ্রহ করে যদি জলটাকে নিয়ে থাকলে সেইটা কিন্তু একেবারে বিশুদ্ধ জল। সেই জলের মধ্যে কিন্তু কোনো কিছু অন্য কোনো পদার্থ মিশে নেই, তাকে বলা হচ্ছে কিনা পাতিত জল। তো আমরা অনেক সময় বলতে শুনি যে এই ভিজে হাতে কিন্তু কারেন্টের সুইচটা দিবি না, তাহলে কি হয়? কারণ কি যে হাত দিয়ে কারেন্টের শক লেগে যেতে পারে। তো অর্থাৎ কি, তাহলে নিশ্চয়ই জল কিন্তু তড়িৎ পরিবহন করে দিতে পারে। সেই জন্য ভিজে হাত দিয়ে যদি আমরা সুইচে হাত দিই তাহলে কি হবে, কি ওই সুইচ দিয়ে কারেন্টটা আমাদের শরীরে চলে আসবে, তাহলে আমাদের শরীরে শক লাগবে। তাহলে আমরা এখন জানি যে তাহলে জল তড়িৎ পরিবহন করতে পারে, কিন্তু বাস্তবে বিশুদ্ধ জল যদি আমরা নিয়ে থাকি, একেবারে পাতিত জল যাকে বলে, অর্থাৎ একেবারে জলীয় বাষ্পকে সংগ্রহ করে যে জলটা পাওয়া যাচ্ছে সেটাকে পাতিত জল যদি আমরা কোনো ওষুধ দোকান থেকে কিনে আনি, সেই জলটাতে কিন্তু কোনো অন্য আয়ন না থাকায় ওর পরিবহন করার ক্ষমতা, তড়িৎ পরিবহন করার ক্ষমতা কিন্তু প্রায় খুবই কম, ওর মধ্যে আয়ন খুব কম সংখ্যক থাকে। অর্থাৎ আমরা আগের ক্লাসে জেনেছি যে তরল পদার্থের মধ্যে কিছু আয়ন যদি উৎপন্ন হয় তবেই সে তড়িৎ পরিবহনটা করতে পারে, তখন সেই পদার্থটাকে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নাম দিয়ে থাকি বা ইলেকট্রোলাইট বলে নাম দিয়ে থাকি। তো এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে তাহলে আয়ন থাকে। এখন চলে এসেছি বিশুদ্ধ জল। বিশুদ্ধ জল, এই বিশুদ্ধ জল যেটা সাধারণত H2O-টা H+ আর OH- আয়নে ভেঙে থাকে। প্রকৃতপক্ষে H+ আয়নটা কি হয়, H2O জলের সঙ্গে এই H+ আয়ন মিশে গিয়ে H3O+ আয়নে থাকে। এটাকে বলা হচ্ছে হাইড্রক্সোনিয়াম আয়ন, এটা হচ্ছে হাইড্রক্সিল আয়ন আর এটা হচ্ছে হাইড্রক্সোনিয়াম আয়ন। তো এইভাবে জলের মধ্যে কিন্তু এই আয়নটা থেকে যায়, যে হাইড্রক্সোনিয়াম আয়নটা থাকে। সে যাই হোক, এই বিশুদ্ধ জলে কিন্তু এই আয়নের সংখ্যাটা অত্যন্ত কম হওয়ায় তড়িৎ কিন্তু কম পরিবহন করতে পারে। কিন্তু এই জলে যদি সামান্য পরিমাণে লবণ মিশিয়ে দিই, কিংবা এই যে মাটির নিচ থেকে যে জলটা খাচ্ছি আমরা, যেখানে অনেক খনিজ লবণ মিশে থাকছে, সেই লবণের সঙ্গে সঙ্গে বিভিন্ন লবণ, ম্যাগনেসিয়াম ক্লোরাইড ইত্যাদি লবণ মিশে থাকছে, সেই লবণ যদি মেশানো জল হয় তাহলে সেটা কিন্তু আয়ন অনেক বেশি থাকবে, আয়ন অনেক বেশি থাকবে। এই যে বিশুদ্ধ জলে আয়ন কম থাকবে, এই আয়নগুলো খুবই কম থাকে তুলনামূলকভাবে জলের সঙ্গে যদি আমরা বিভিন্ন লবণ কিংবা অ্যাসিড, আমরা যে বিভিন্ন অ্যাসিডের কথা বলছি যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড কিংবা নাইট্রিক অ্যাসিড, HNO3 নাইট্রিক অ্যাসিড, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, H2SO4 সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এগুলো মিশিয়ে দিলে, কিংবা ক্ষার পটাশিয়াম হাইড্রোক্সাইড KOH, কিংবা সোডিয়াম হাইড্রোক্সাইড এই সমস্ত, বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই সমস্ত ক্ষারগুলো যদি মিশিয়ে দিই, এগুলো হচ্ছে অ্যাসিড, এগুলো হচ্ছে ক্ষার, এগুলো যদি মিশিয়ে দিই তাহলে আয়ন অনেক বেশি হয়ে যাবে। তাহলে এই অ্যাসিডগুলো মেশালে বা ক্ষারগুলো মেশালে আয়ন অনেক বেশি হয়ে যাবে, তখন কিন্তু ওই জলটা তড়িৎ পরিবহন করার ক্ষমতা জন্মে যায় এবং তোটা তখন বলা হবে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলা হবে? যে পদার্থের মধ্যে, যে তরল পদার্থের মধ্যে আয়নের উপস্থিতি থাকবে। তাহলে এখন তরল পদার্থ বলতে কি, যে জলে মিশিয়ে থাকা অবস্থা হতে পারে কিংবা গলিত অবস্থা হতে পারে। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যে বলবো যে তরল পদার্থগুলো, সেইগুলো সাধারণত জলে দ্রবীভূত বা গলিত অবস্থা,
অর্থাৎ সেটাকে গলিয়ে দিলেও সেটা তরল পদার্থ হয়ে যাচ্ছে এবং তার মধ্যেও যদি আয়ন থাকে সেটাকে বলবো আমরা কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যেমন আমরা একটা কঠিন পদার্থ যেমন বলছি খাদ্য লবণ, সোডিয়াম ক্লোরাইড, এগুলো তো আমরা পড়লাম সমস্ত যে জলে দ্রবীভূত অবস্থায়, এই যে NaCl এগুলো সব জলে দ্রবীভূত অবস্থায়, এটা কিন্তু একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আবার কিন্তু যদি একটা কঠিন পদার্থকে গলিত করি, NaCl একটা কঠিন পদার্থ, কঠিন কেলাস আকার পদার্থ, একে যদি গলিয়ে দিই, এ কিন্তু তরল অবস্থায় Na+ আয়ন আর Cl- আয়ন, তাহলে সোডিয়াম ক্যাটায়ন রূপে সোডিয়াম প্লাস আয়ন আর ক্লোরিন মাইনাস আয়নে ভেঙে যায়, তখন কিন্তু এই আয়নগুলো আবার তড়িৎ পরিবহন করতে পারে। তাহলে গলিত অবস্থায় কোনো কঠিন পদার্থকে গলিত অবস্থায়, তাহলে সে কিন্তু NaCl যখন কঠিন থাকছে তখন কিন্তু কোনো আয়ন নেই, তড়িৎ পরিবহন করতে পারে না। কিন্তু ওকে যদি তাপ দিয়ে গলিয়ে দিই তখন কিন্তু যে ওর মধ্যে আয়নগুলো চলে আসে, উৎপন্ন হয়ে যায়, ভেঙে যায়, ওই বন্ধনীগুলো ভেঙে যায়। তাহলে যে শক্তিটা আমরা তাপ শক্তিটা দিলাম, ওই যে শক্তিশালী বন্ধনীতে আবদ্ধ হয়ে তারা কেলাস তৈরি করেছিল, সেই কেলাসগুলো ভেঙে যায় এবং তারা আয়ন আলাদা হয়ে যায়, তখন কিন্তু ওটা তড়িৎ পরিবহন করতে পারে। তো আজকে আমরা জানলাম তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে। তাহলে জলে দ্রবীভূত অবস্থায় কিংবা গলিত অবস্থায় যে সমস্ত পদার্থগুলো তড়িৎ পরিবহন করতে পারে তাদেরকে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। অর্থাৎ যে সমস্ত পদার্থগুলো গলিত অবস্থায় কিংবা জলে দ্রবীভূত অবস্থায় আয়ন তৈরি করে এবং সেই আয়নের মাধ্য দিয়ে তারা তড়িৎ পরিবহন করে, সেইটাকেই বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তো এখন চলে আসছি এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের একটু আবার ভাগগুলো, যে সবার মধ্যে কিন্তু আয়নের পরিমাণটা সমান থাকে না, কারোর মধ্যে আয়ন অনেক বেশি থাকে, আবার কারোর মধ্যে কিন্তু আয়ন অনেক কম থাকে। যেমন বিশুদ্ধ জলের কথা বলছি, বিশুদ্ধ জলে কি আছে, এই যে হাইড্রোক্সোনিয়াম আয়ন কিংবা হাইড্রক্সিল আয়ন, এই আয়নগুলো তুলনামূলকভাবে কম থাকে। এটা একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, বিশুদ্ধ জল অর্থাৎ পাতিত জল যাকে বলা হচ্ছে। তাহলে সেই যে বিশুদ্ধ জল বা পাতিত জল, এটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আবার জলের মধ্যে যখন এইগুলো সব মিশিয়ে দিচ্ছি তখন হয়ে যাচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। কারণ এই যে সমস্ত পদার্থগুলো, এইগুলো সবই হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তারা নিজেরাই প্রচুর আয়ন তৈরি করে জলে ফেলে দিলে। তাহলে তাদেরকে জলে ফেলে দিলে তারা প্রচুর আয়ন তৈরি করে, তাহলে সেই আয়নগুলো যখন জলে মিশে যাচ্ছে তারা তখন জলে প্রচুর আয়ন তৈরি হচ্ছে। অর্থাৎ এই সমস্ত পদার্থগুলো এমনিতেই গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় প্রচুর পরিমাণে আয়ন তৈরি করে, তাদেরকে বলা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তো সেই রকম কিছু মৃদু তড়িৎ বিশ্লেষ্যের পদার্থের নাম আমরা জানবো, যে ভিনিগার বলছি, অ্যাসিটিক অ্যাসিড থাকে, যে অ্যাসিটিক অ্যাসিড সংকেত কি CH3COOH, এই যে ভিনিগারে যে অ্যাসিটিক অ্যাসিড থাকে এটাও সামান্য আয়নিত হয়ে গিয়ে CH3COO- আর H+ আয়ন দেয়। এই যে আয়ন খুব কম সংখ্যকে ভেঙে থাকে, এটাও একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ। তো আবার কতগুলো আছে যে একেবারে অবিশ্লেষ্য, তাহলে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, অবিশ্লেষ্য যারা একেবারেই ভাঙবে না। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে সংজ্ঞাটা আমরা জানলাম। তাহলে যে সমস্ত পদার্থগুলো গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় আয়ন উৎপন্ন করে এবং তড়িৎ পরিবহন করে তাদেরকে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এবার যে সমস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থে আয়নটা কম থাকে তাদেরকে বলা হচ্ছে কি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর কি যাদের মধ্যে আয়ন এরকম প্রচুর থাকে, প্রচুর উৎপন্ন করে, তাদেরকে বলা হচ্ছে কি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর একটা হচ্ছে কি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তাহলে এইরকম আমরা তিনটা ক্যাটাগরিতে আমরা ভাগ করে ফেলেছি। তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের মধ্যে তাহলে কোনো আয়ন থাকবে না। যেমন আমরা লবণটা জলে গুলে গিয়ে আয়ন তৈরি করে, কিন্তু চিনিতে জলে গুলে যায় ঠিক আছে, কিন্তু কোনো আয়ন তৈরি করে, সেটা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। চিনি হতে পারে, গ্লুকোজ কিংবা হচ্ছে যে মধু কিংবা অ্যালকোহল, এই সমস্ত এগুলো সব তরল পদার্থ, কিন্তু এরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়। তাহলে এই রকম ভাবে আজকে আমরা কিছু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নামটা আমরা জানছি। তাহলে এই পদার্থগুলোকে নিয়ে যদি আমরা আগের মতো সেই পরীক্ষার সিস্টেম করি, তড়িৎ পাঠাই, কোনো চুম্বক শলাকার আমরা বিক্ষেপ দেখব না। তাহলে
আমরা কোন কোন পদার্থগুলো কিভাবে আয়ন উৎপন্ন করে না নিশ্চয়ই আমাদের একটা বইতে ছক দেওয়া রয়েছে, যে সেইগুলো নিশ্চয়ই আমরা করতে পারবো, এবং সেই ছকে যদি দেখি যে আয়নে ভেঙে যাচ্ছে তাহলে সেইগুলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবং তড়িৎ উৎপন্ন করবে, তড়িৎ প্রবাহ যাবে ওর মধ্য দিয়ে। তো এই যে আমরা বুঝে ফেললাম কোনো লবণ যদি জলে মিশে থাকে তাহলে সেটা তড়িতের পরিবহন করার ক্ষমতা জন্মে যায়। তাহলে আমরা যে বিভিন্ন জল খাচ্ছি, যে পানীয় জল খাচ্ছি, সেই জলে কিন্তু বিভিন্ন লবণ মিশে আছে। সেই লবণগুলো তাহলে আমাদের শরীরে আছে মানে কি, তাহলে আমাদের শরীরের যে রক্ত রয়েছে এর মধ্যে কিন্তু অনেক আয়ন আছে, বা শরীরে যে জল রয়েছে সেখানে প্রচুর আয়ন রয়েছে। অর্থাৎ আমাদের শরীর কিন্তু তড়িতের সুপরিবাহী। তাহলে কোনো জায়গায় কারেন্টে যে হাত দেওয়ার সময় আমাদের সতর্কভাবে হাত দিতে হবে, যাতে করে কারেন্টটা যদি আমাদের শরীরে পৌঁছায় তাহলে সে আমাদের শরীরের মধ্য দিয়ে মাটিতে যাবে। দ্রুত মাটিতে পৌঁছানোর সময় কি করবে, আমাদের শরীরের সমস্ত যে যৌগগুলোকে তড়িৎ বিশ্লেষণ ঘটিয়ে দেবে এবং অন্য পদার্থ পরিণত হয়ে যাবে, তখন কিন্তু মানুষের মৃত্যু ঘটবে। তো মুহূর্তের মধ্যেই ঘটবে। অর্থাৎ আমাদের শরীর কিন্তু তড়িতের সুপরিবাহী, এটা বারবার করে তো আমাদের খেয়াল রাখতে হবে। এবং তো আজকের ক্লাসে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের সংজ্ঞা, তাদের শ্রেণী বিভাগ এইগুলো জানলাম। ভিন্ন ভিন্ন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের কয়েকটা আমরা এখানে যদি উদাহরণ দিয়ে দিই, যেমন অ্যামোনিয়াম সালফেট, তাহলে সেইগুলো কিছু কিছু পদার্থে তাদের কি কি আয়নে ভেঙে থাকে সেইগুলো আমাদেরকে একটু জানতে হবে, যে কোন কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো কিভাবে কোন আয়নে ভেঙে থাকে। আমরা যেমন কতগুলো অ্যাসিডের কথা বললাম, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, এ কি আয়নে ভেঙে থাকবে, H+ আর Cl- আয়নে এইভাবে ভেঙে থাকবে। যদি H2SO4 সালফিউরিক অ্যাসিডের কথা বলি, এ কোন দুটো আয়নে ভেঙে থাকবে, H+ আয়ন দুটো, আর SO4 সালফেট আমরা জানি এর যোজ্যতা 2, তাহলে সালফেট আয়নে ভেঙে থাকবে। কিংবা যদি বলি নাইট্রিক অ্যাসিড HNO3, এও ভেঙে থাকবে কি, H+ আয়ন আর নাইট্রেট NO3- আয়নে ভেঙে থাকবে। কিংবা আমরা যদি এগুলো সব অ্যাসিডের কথা বলছিলাম, কিংবা ক্ষারের কথা যদি বলি, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এইটা ভেঙে গিয়ে কি উৎপন্ন করবে, K+ আয়ন আর OH- আয়ন উৎপন্ন করবে। কিংবা আমি যদি NaOH এর কথা বলি, সোডিয়াম হাইড্রোক্সাইড কি করবে, Na+ আয়ন আর OH- আয়ন উৎপন্ন করবে। কিংবা যদি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের কথা বলি, এ কি আয়ন উৎপন্ন করবে না, আমরা এই যে উভমুখী চিহ্ন দিয়েছি, এই চিহ্নটার মানে হচ্ছে কি উভয় দিকে বিক্রিয়াটা ঘটবে, যে এইভাবে যেমন ভেঙে এরকম উৎপন্ন হয়, এরা বিপরীত দিক থেকে জুড়েও কিন্তু এটা উৎপন্ন করে। এটার মিনিং হচ্ছে এইটা। তাহলে Ca++ আয়ন আর OH- আয়ন, এটা দুটো। অর্থাৎ আমরা যৌগের মধ্যে মোট আধান শূন্য হবে, এই রকম ভাবেই কিন্তু চার্জগুলো ভাঙবে। এইরকম যদি আমরা আরো বলি অ্যামোনিয়াম সালফেট NH4(2SO4), এই যৌগটা কিভাবে ভাঙবে, NH4+, এইরকম দুটো রয়েছে, তাহলে 2NH4+, আর সালফেট SO4-। তো এইভাবে আয়নে কিন্তু এরা সব ভেঙে থাকবে। তো এইগুলো হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে এরা কিভাবে। যদি কপার সালফেট, তুঁতের কথা বলি, কপার সালফেট CuSO4, তাহলে এটা কিভাবে ভাঙবে, Cu++ আয়ন আর SO4- আয়ন, কপার সালফেট। কিংবা হচ্ছে যদি পটাশিয়াম নাইট্রেট KNO3, তাহলে এখানে পটাশিয়াম আয়ন আর নাইট্রেট আয়ন NO3- আয়ন, এইভাবে এরা বিভিন্ন আয়নে ভেঙে থাকবে। অর্থাৎ এরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। কিন্তু আমরা দেখব অ্যালকোহল কিংবা যে গ্লুকোজ, এরা কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়। আমরা যে খাদ্য লবণের কথা বলছি NaCl, এ কি কি আয়নে ভেঙে থাকবে, Na+ আয়ন আর Cl- আয়ন, এইভাবে এরা কিন্তু ভেঙে থাকবে। তো এইভাবে আমরা তাহলে বুঝতে পারলাম, তাহলে এদের আয়ন উৎপন্ন করবে, তারাই হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হবে। তো এর পরেই আমরা মূল এই চ্যাপ্টারের বিষয়বস্তুতে যেটা যাব, যে তড়িতের রাসায়নিক প্রভাব, অর্থাৎ তড়িৎ প্রবাহ পাঠালে যে তাদের রাসায়নিক কিছু পরিবর্তন ঘটবে সেইটা নিয়ে। তাহলে আমরা এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে যেহেতু তড়িৎ যাতায়াত করে, তাহলে তাদের মধ্যেই তড়িৎ পাঠিয়ে কিছু রাসায়নিক পরিবর্তনটা আমরা জানবো, তাদের নিয়েই আমরা পরের ক্লাসটাতে করব। কিন্তু কঠিন পদার্থ যার মধ্যে যে তড়িৎ পরিবহন করে কে না, ইলেকট্রন, সেই পদার্থগুলোর কিন্তু তড়িৎ চলে যাওয়ার পরে আবার তাদের কোনো পরিবর্তন ঘটে না, তাদের কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না। যেমন কারেন্টের তার, কারেন্ট চলে গেল,
তারটা কি অন্য কোনো পদার্থে রূপান্তরিত হয়ে যায় না। অর্থাৎ কঠিন পদার্থে যেখানে ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহন করে তাদের ক্ষেত্রে কিন্তু যে তড়িৎ চলে যাওয়ার পরে তাদের কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না। তাহলে তড়িতের রাসায়নিক প্রভাব আলোচনা করতে গিয়ে আমাদের মূল বিষয় হচ্ছে কিন্তু তরল। অর্থাৎ তরল বলতে কি, তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে তড়িৎ পাঠালে তার রাসায়নিক প্রভাবটা আমরা আলোচনাটা করব। সেই রকম যে ঘটনাটাকে, সেই ঘটনাটাকে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ, যেটা নিয়ে আমরা পরের ক্লাসটাতে আলোচনাটা করব। তো আজকের এই পড়াতে নিশ্চয়ই তোমরা বুঝেছো বিভিন্ন আয়নগুলো কিভাবে কোনটা উৎপন্ন করে, কাদেরকে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও, কতগুলো যে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও। এইরকম কিছু প্রশ্ন নিশ্চয়ই তোমরা পারবে।